সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আর ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝে আমরা দেখতে পাচ্ছি 9টি আসনের বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো অশান্তির খবরও আসছে। কিন্তু প্রার্থী ধাক্কা দিচ্ছেন, গলা ধাক্কা দিচ্ছেন, প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম ছবি একটাই পাওয়া গেল। প্রতিনিধি অর্পিতা আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, কি এমন হলো? তন্ময় ভট্টাচার্য ডেকে গেলেন, গলা ধাক্কা দিলেন, পাল্টা তাকে আবার ধাক্কা দেওয়া হলো, কি হয়েছিল? দেখো, আজকে সকাল থেকেই বরানগরে আমরা দেখেছি যে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তিনি বুথ পরিদর্শন করছিলেন। আর সেই সময় বনহুগলি রবীন্দ্রনগর যে বিকেসি কলেজে যখন তিনি যান, তিনি বুথ পরিদর্শন করে যখন তিনি শেষ বুথে তিনি পরিদর্শন করে বেরোচ্ছিলেন, আচমকা তন্ময় ভট্টাচার্যের অভিযোগ যে সেই সময় তৃণমূলের বেশ কিছু পার্টির কিছু কর্মী সমর্থকরা তাকে দেখে চিৎকার করতে থাকে যে তিনি ভোটারদেরকে তিনি প্রভাবিত করছেন, এবং তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে, চোর চিটিংবাজ বলে তাকে কিন্তু উত্তপ্ত করতে থাকে বলে অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের যারা সমর্থক তাদের অভিযোগ যে লাইনে দাঁড়ানো যে ভোটার তাদেরকে প্রভাবিত করছিলেন তন্ময় ভট্টাচার্য, সেই কারণে কিন্তু তারা গো ব্যাক তারা স্লোগান দেয়। আর এই নিয়েই কিন্তু চরম বচসা হয়। শুধুমাত্র তাই নয়, সেই সময়তেই তর্কাতর্কির সময়তেই কিন্তু তন্ময় ভট্টাচার্য প্রথমে তার এই তৃণমূলের যারা কর্মী সমর্থক ছিল তাদের গায়ে হাত দেয়, এবং তারপরে তন্ময় ভট্টাচার্যও কিন্তু ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ ঘিরে বনহুগলি রবীন্দ্রনগরে বিকেসি কলেজে কিন্তু চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অর্পিতা, যে সময়ের কথা বলছিল সেই সময় ছবি আরেকবার দেখুন। কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি বলছি আমি দাঁড়িয়ে আছি। ভোটারদের প্রভাবিত বর্ষিয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি গিয়ে গায়ে হাত তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতার ওপরে, সাধারণ কর্মীর ওপরে। এটা ভাবা যায় না। এর থেকে বোঝা যাচ্ছে যে এরা কতখানি অস্থির, কতখানি বেপরোয়া এবং কতখানি পরাজয়ের সম্মুখীন হয়ে একটুখানি তারা হতাশও হয়ে গেছেন। এগুলির বহিঃপ্রকাশ এইসব ঘটনা। আমাকে নমস্কার করায় আমি তাকে বলেছি যে প্রতি নমস্কারটা করতে পারছি না, ওটা আইন। ওখানকার কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজু আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছে, ঘন্টা আমি ভোট করবো, 34 বছরে অনেক খরচ হইতে এই করতে করতে বচসা। এইবার তারা গো ব্যাক স্লোগান, মেজো আমায় একটা ধাক্কা মারে, আমার বাদিক দিয়ে এসে আমাকে দুটি খুশি। তখন আমি মেজোর গলার উপর হাতটা রাখি। আরেকবার ফলতার ছবি দেখাবো। ডায়মন্ড হারবার ফলতা, বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ। আমি সকাল থেকে অভিজিৎ দাস বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও না কোথাও দেখা যাচ্ছে প্রিসাইডিং অফিসার যিনি আছেন তাকে ধমকি দিচ্ছেন, আবার কোথাও গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়ছেন। বিক্ষোভ কেন তাকে ঘিরে? এখন যে বিক্ষোভটি চলছে সে বিক্ষোভের কারণ হচ্ছে এই যে ফলতা দিঘিরপাড় রোডের বাসিন্দাদের, সেটা হচ্ছে যে এই বিজেপি প্রার্থী বা বিজেপি নেতারা অন্য সময় আসেন না। তাদের বক্তব্য হচ্ছে এখানকার প্রচুর মানুষ রয়েছেন যাদের 100 দিনের কাজের জন্য তাদের অর্থ তাদের বকেয়া রয়েছে। 100 দিনের কাজের টাকা তারা এখনো পর্যন্ত পাননি। 100 দিনের কাজের টাকা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার দিচ্ছে বা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত নিশ্চিত করে বলুক। তাদের বক্তব্য হচ্ছে তারা যখনই টাকা চাইতে গিয়েছিলেন বা টাকার কথা বলেছিলেন তখনই বারবার ধরে তাদেরকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল। সেই কারণেই তারা অভিজিৎ দাস তাকে ঘিরে ফতেপুর দিঘির রোড যে জায়গা সেখানে দাঁড়িয়ে তার গাড়ি ঘিরে বিক্ষোভ
দেখাতে শুরু করেন। যদিও শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে একটু দূরে চলে যান প্রার্থী এবং তিনি গিয়ে একটি গাছপালাতে এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন। তবে তার গাড়ি যেখানে আটকে রয়েছে সেখানে মহিলারা রাস্তার ওপর বসে সেখানে তাদের যে বিক্ষোভটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আবির সঙ্গে থাকো, আরেকটা ছবি দেখাবো ডায়মন্ড হারবারে। সিপিআইএম এজেন্ট, তাকে নাকি সকাল থেকে বসতে দেওয়া হয়নি বুথে, কিন্তু সেখানে তাহলে কে বসেছিলেন? অভিযোগ উঠছে তৃণমূল কর্মী নাকি সিপিআইএম এজেন্ট সেজে সেখানে বসেছিলেন। প্রার্থী প্রতিকুর রহমান হাতে নাতে ধরে ফেললেন, ধরা পড়ে ছুট। আবির, আদতে জানা গেল সিপিআইএম এজেন্ট সেজে কে বসেছিলেন? দেখো, সেটাকে আর জানতে পারা যায়নি। তার কারণ হচ্ছে যখনই প্রতিকূলের সাথে সেই ব্যক্তির তর্কাতর্কি শুরু হয় তখনই দেখতে পাওয়া যায় যে ব্যক্তি সেখান থেকে দৌড় লাগান এবং তার পিছনে প্রতিকূল এবং তার নিরাপত্তার রক্ষী যারা ছিলেন তারাও দৌড় লাগাতে শুরু করেন। তবে বাম প্রার্থীর যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ভুয়ো একজন ব্যক্তি তিনি এজেন্ট সেজে বসেছিলেন এবং কি করে এতক্ষণ ধরে তিনি বুথের মধ্যে বসে থাকলেন তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগও জানান। ধন্যবাদ। এই যে নীল টি শার্ট পরে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আসল এজেন্ট, যাকে বুথে ঢুকতেই দেওয়া হয়নি। গতকাল আমাকে রত্নেশ্বরপুরে মারা হয়, তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিস, যার জন্য আমি হসপিটালে ছিলাম। একটু লেট করে যখন এসছে, এসে আমি আমার যখন এজেন্সি ফর্ম জমা দিচ্ছি তখন অফিসার বলছেন আপনার অলরেডি এজেন্ট আছে। আমি যখন চ্যালেঞ্জ করলাম, উনি যার নাম দেখাচ্ছেন সে আমার পার্টির কোনো অংশ নয়, এরিয়ার সবাই জানে সে তৃণমূল কর্মী বলে আমাকে বের করে দিয়েছে। তাকে নাকি ঢুকতেই দেওয়া হয়নি। তো তাহলে এজেন্ট হিসেবে কে বসেছিলেন সেখানে? তিনি নাকি তৃণমূল কর্মী। প্রতিকুর গিয়ে চ্যালেঞ্জ করলেন। নির্বাচন কমিশনার যেভাবে যতটা গর্জেছিলেন, যদি তার চেয়ে সামান্যতম বর্ষাতেন তাহলে ভালো লাগতো। 50%-এর উপরে জায়গায় পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে। মেদিনীপুর থেকে ঢুকেছে, সাতগাছিয়া থেকে ঢুকেছে, পূজালি থেকে ঢুকেছে, কুলতুলি 10,000 টাকার বিনিময়ে ঢোকানো হয়েছে। আমার পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়েছে। সে এমন ভয় দেখানো যে ভয়ে বেরোতে পারেনি। আমার বুথটা শান্তিপ্রিয় বুথ। শেষে আমার স্ত্রীকে বলি যে আমার স্ত্রী এজেন্ট হয়ে এখানে বসছে। তো এই ছিল ডায়মন্ড হারবারের ছবি। আমাদের কাছে যে ভোট পার্সেন্টেজ এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গড়ে 28% বেশি ভোট পড়েছে এই 9টি আসনের মধ্যে। তো এই 9টি আসনের মধ্যে 28.10% ভোট পড়েছে। আমার চট করে দেখে যেটা নজরে এলো তা হলো সবচেয়ে বেশি ভোট শতাংশ বসিরহাটে। 32%-এরও বেশি ভোট পড়ে গেছে সকাল থেকে। সুকান্ত দার সঙ্গে কথা বলবো। সুকান্ত দা, বসিরহাটের দিকে আমাদের সবার নজর ছিল, কারণ সন্দেশখালী একটা হটস্পট হয়ে দাঁড়িয়েছিল। ভোটের আগে সব রাজনৈতিক দলের মুখেই সন্দেশখালীর কথা শোনা যাচ্ছিল। বসিরহাটে কি হবে সবার নজর ছিল। বসিরহাটে ভোটের সময় অশান্তি হবে না তো নির্বাচন কমিশনের নজর ছিল। দেখা যাচ্ছে বসিরহাটে এখনো পর্যন্ত ভোট পার্সেন্টেজ সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা কিন্তু অতনু একটা উল্লেখযোগ্য বিষয়, যেখানে হলো বসিরহাট নিয়ে সব কিছু, মহিলাদের উপর অত্যাচার এবং সব জায়গায় ভেড়ি নিয়ে অনেক কিছু, জমি নিয়ে, তারপরে তো শেখ শাহজাহান রয়েছে এপিসোড। এবার সেই জায়গা থেকে সেই মোড়টা ঘুরে গিয়ে জয়নগর, মথুরাপুর, এই জায়গাগুলো ওই একই জিনিস হলো যেগুলো হওয়ার কথা ছিল। এবার আরেকটি জায়গা যেটা উল্লেখযোগ্য আমার মনে হয় রেখাপাত্র, যে কিছুদিন এই ভোটের যে দাঁড়াবে সেটাও তো তার
সে জানতও না, এবং সেটা নরেন্দ্র মোদীর সভায় গিয়ে সে একটা প্রতিবাদী মুখ হিসেবে আজকে উঠে এসছে। এবার ঘটনা হচ্ছে এই জায়গা থেকে বলতেই হয় যে নিরাপদ সর্দার বা হাজী নরুলের কথা, তাহলে কিন্তু বলতে হবে যে এই জায়গাটা কিন্তু যে ভোটের শতাংশ বলছে যে লোক কিন্তু ভোট দিতে পারছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এখনো অবধি কিন্তু কোনো ধরনের সন্ত্রাসের কোনো অভিযোগ কিন্তু আমরা দেখতে পাইনি। এই জায়গা থেকে আমার মনে হয় বসিরহাট কেন্দ্রে যে ভোটের ফলাফলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, যেটা কি আদৌ কি প্রতিবাদী মুখ জিতবে, না আবার সেই তৃণমূল কংগ্রেস সেখানে আবার পারবে তাদের জমি। একটু যদি নৈর্ব্যক্তিকভাবে ডেটাটা দেখা যায় তাহলে শহরাঞ্চলের থেকে কিন্তু গ্রামাঞ্চলে ভোট বেশি পড়ে। উত্তর কলকাতায় অ্যাভারেজে ভোট পড়ে 62 থেকে 64%, এবং বসিরহাটে যদি তুমি দেখো গতবারের বা তার আগের বারের 84 থেকে 85%। ইভেন বসিরহাটের ভেতরও মানে বসিরহাট পুরসভা বা টাকি পুরসভার ভোটের পার্সেন্টেজ কিন্তু হিঙ্গলগঞ্জের থেকে কম পড়ে। মানে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার সেখানে দাঁড়িয়ে অবশ্যই 32%টা উল্লেখযোগ্য। তার পাশাপাশি কিন্তু আমরা যদি ডেটা অ্যানালিসিস করি দেখবে তারপরেই থাকবে জয়নগর এবং মথুরাপুর, এবং সব থেকে কম থাকবে উত্তর কলকাতা, বা সব থেকে কম থাকবে দক্ষিণ কলকাতা, একদম আরবান জায়গাগুলো। সেখানে দাঁড়িয়ে যে যে অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো নিশ্চয়ই, কিন্তু ছাপ্পার একটা ট্রেন্ড আছে, বা ছাপ্পার ট্রেন্ডটা কিন্তু 3টের পর ছাপ্পা হয়। 3টের পর কেন ছাপ্পা হয়? কারণ সেই মুহূর্তে আলটিমেটলি দেখা যায় যে কোন বাড়ি থেকে কারা আর বেরোবে না।